আমরা একজন ডিস্কো প্রতিমন্ত্রী পেয়েছি। ক্রীড়া প্রতিমন্ত্রীকে নিয়ে এভাবেই আসিফ আকবর পোস্ট করেছেন। সকালবেলা উঠে এই পোস্টটাই সবার সামনে চলে আসে, কেননা এই মুহূর্তে বাংলাদেশের ফুটবল কোচ নিয়োগ নিয়ে যেই সারকাজম চলছে, এছাড়া আমরা আর কি বা বলতে পারি। আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। থমাস ডুলি বাংলাদেশের হেড কোচ হতে যাচ্ছেন। তাবিদ আউয়াল এখনো অফিসিয়াল ঘোষণাটা দেননি, তবে এর আগেই শুরু হয়ে গিয়েছে বাংলাদেশের ভক্তদের প্রতিবাদ। বাফুফের সামনে গতকাল যেই প্রতিবাদ শুরু হয়, প্রতিবাদের যে বিক্ষোভ মিছিল, সেটা আজকেও হবে, এমনটাই জানিয়েছেন বিক্ষোভকারীরা। ঠিক সেই রাত্রে এবং ভোরবেলা আমরা আসিফ আকবরের এমন একটা পোস্ট দেখতে পারি, কেননা আমিনুল হক ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েই যেই নিষেধাজ্ঞা ছিল সাংবাদিকদের মিরপুর স্টেডিয়ামে বিসিবিতে প্রবেশ করা নিষেধ, সেই নিষেধাজ্ঞা তিনি নিমিষেই তুলে নেন। এসেই ফাটাকেস্টের মতো এমন একটা কাজ করায় অনেকেই প্রশংসা করছিলেন, ভেবেছিলেন হয়তোবা এবার ফুটবলের যেই সিন্ডিকেট সেটাও তিনি ভেঙে ফেলতে পারবেন। তবে বাস্তব চিত্র সেটা যেন একেবারেই আলাদা। আমিনুল হকের কোনো প্রভাবই এই বাফুফেতে নেই। তিনি অসহায়ের মতোই বলছিলেন, ক্রিস কোলম্যান হাতছাড়া হয়ে গেলে আমরা সেকেন্ড বেস্ট অপশনের দিকেই ছুটে যাব। সেই অপশনটা আমাদের সকলেরই জানা, বার্ন স্টর্ক। অথচ হুট করেই থমাস ডুলি নামটাই টপ লিস্টে চলে আসলো। গায়ানা থেকে তিনি হুট করেই পদত্যাগ করলেন, এখন হুট করেই বাংলাদেশের টপ লিস্টে চলে আসলেন। 150 গড়ে থাকা র্যাঙ্কিংয়ে একটা দলের হেড কোচ এখন আমাদের কোচ হতে যাচ্ছে, যেখানে হামজা শমীরদের সংযোজনে বাংলাদেশের ফুটবল এখন নতুন দিগন্তের পথে হাঁটবে। ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা 150+ একটা দলের র্যাঙ্কিংয়ে থাকা সেই দলের হেড কোচ, সাবেক কোচ, তিনি আমাদের কোচ হবেন। রোজারিও মিকেলকেও আমরা হারিয়েছি, ক্রিস কোলম্যানকেও আমরা হারিয়েছি। রোজারিও মিকেল সরে দাঁড়িয়েছেন মূলত তাদের যে নেগোসিয়েশনটা ডিলে হওয়ার কারণে। এরপরে ক্রিস কোলম্যান, তাকেও জায়গাটা দেওয়া হয়নি, তিনি পুরো কোচিং স্টাফ নিয়ে আসতে চেয়েছিলেন। তাহলে যে বাংলাদেশের সিন্ডিকেটের যেই চাবিকাঠি, যেই অ্যাসিস্ট্যান্ট কোচ, যিনি প্রধান চাবিকাঠি এই সিন্ডিকেটের, যাকে দিয়েই সকল সিন্ডিকেট মেনটেন করা হয়, সেই জায়গাটা যদি বাফুফের ঠিক না থাকে, তাহলে মেইন হেড কোচ দিয়ে বাফুফের আদৌ কোনো লাভ হবে না যারা সিন্ডিকেটের সাথে জড়িত তাদের। বাফুফের দাবি, তাবিদ আউয়াল নিজেই সাংবাদিকদের সামনে এসে বলেছেন, আমরা নীতিগতভাবে স্বচ্ছ থাকতে চাই। ক্রিস কোলম্যানের যিনি এজেন্ট, তিনি যেই অর্থ দাবি করেন সেটা ফিফার যেই নিয়ম সেই অনুযায়ী বৈধ নয়। পুরো সিন্ডিকেটটা বৈধ, বাংলাদেশ ফুটবলের যত অনিয়ম সেটাও বৈধ। শুধুমাত্র হেড কোচ নিয়োগের বেলায় যিনি এজেন্ট, তার টাকাটাই অবৈধ। এত নীতি আমাদের ফুটবলে, তাহলে ফুটবলের এরকমের অবনতি কেনই বা হচ্ছে? বাংলাদেশের কোচ নিয়োগে যে 250+ সিভি পড়েছিল, সেখানে রোজারিও মিকেল কিংবা ক্রিস কোলম্যান এবং বার্ন স্টর্ক, এই 3 জন বাদেও আরও যে কোচরা ছিলেন, আমরা সবাই হয়তোবা সেই নামগুলো জানি না। হয়তোবা আরও ভালো মানের কোচও থাকতে পারতেন সেই লিস্টে, হয়তোবা ছিলেন, কিন্তু এই 3 জনের নামই তো আমাদের সকলের সামনে সবচেয়ে বেশি চলে আসছে। এবং রোজারিও মিকেলকে আমরা পেয়েই যাচ্ছিলাম, রবিন মিয়ার বদৌলতে আমরা তাকেই পাবো, এই আমরা নিশ্চিন্তেই ছিলাম এই জিনিসটা নিয়ে। কিন্তু সেটা যখন হয়ে ওঠেনি, ক্রিস কোলম্যানকেই আমরা গ্রেট বেলের কোচ পেয়ে যাব বাংলাদেশের হামজা শমীরদের ক্ষেত্রে, সেই জিনিসটা আমরা আরও একবার নিশ্চিন্ত ছিলাম, সেটাও হয়ে উঠল না। তার মানে এখন আমাদের হাতে অপশন ছিল বার্ন স্টর্ক, কিন্তু হুট করে সেই নামটাও টপ লিস্ট থেকে কোথায় যেন হারিয়ে যায়। সামনে চলে আসে থমাস ডুলি। বাফুফে বাংলাদেশ ফুটবলের এই অনিয়ম আসলে কবে শেষ হবে? আমাদের স্বপ্ন, সেই স্বপ্নের জায়গায়, অথচ ফুটবল কিংবা বাফুফে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন চলছেন আপন শক্তিতে। কি রাগ করলেন তাবিদ আউয়াল সাহেব? ফুটবল ভক্ত হিসেবে এই মুহূর্তে আমরাও রাগ করেছি, কেননা একজন যোগ্য কোচ বাংলাদেশের ফুটবলে যদি না আসে, আমরা সবাই আসলেই রাগ করব। বাফুফে ভবনের সামনে কি হতে পারে সেটা গতকালকেই ফুটবল ভক্তরা দেখিয়েছেন, সামনে হয়তোবা আরও দেখতে হতে পারে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। তবে বাংলাদেশের কোচ নিয়োগ নিয়ে আপনার কি মন্তব্য? নিশ্চয়ই আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন।